প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। জেদ্দায় 3 দেশের সরকার প্রধানের বৈঠক, লক্ষ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার। শীঘ্রই শেষ হবে ইরান যুদ্ধ, আশা ট্রাম্পের। 60 দিনের জন্য খুলছে হরমুজ প্রণালী। মার্কিন ইসরায়েলি জাহাজ চলাচলের নিষেধাজ্ঞার কথা ভাবছে তেহরান। থাইল্যান্ডের ব্যাংককে স্কুলে গোলাগুলি, এক শিক্ষক সহ নিহত 8, আহত 22 জন। হামলাকারীর বয়স 14, তদন্তে পুলিশ। থাই প্রধানমন্ত্রীর শোক। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে চুক্তিতে সই করেন 3 দেশের সরকার প্রধান, যার নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির উদ্দেশ্য 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকদের মতে নতুন এই জোট মধ্যপ্রাচ্যের কৌশলগত ও ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক ছাতার নিচে আসছে মুসলিম বিশ্বের 3 প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যেই ন্যাটোর আদলে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল 3 দেশ। শুক্রবার চুক্তি সইয়ের পাশাপাশি জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠকও সারেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে আলোচনা হয় আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে। এর মধ্য দিয়ে এক সুতোয় গাঁথা হলো সৌদির অর্থনীতি, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও বিশাল সুপ্রশিক্ষিত সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট আই সহ একাধিক গণমাধ্যম। চুক্তিটিকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো, যেখানে পশ্চিমাদের আর্টিকেল 5 এর মতো এক দেশের ওপর হামলার জবাব সম্মিলিতভাবে দেবে 3 দেশ। এছাড়া হরমুজ সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তায় যৌথভাবে কাজ করবে 3 দেশের নৌবাহিনী। এর আগে 2025 সালে একটি যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে রিয়াদ ও ইসলামাবাদ। এবার এই উদ্যোগে ইস্তাম্বুলের যোগদান মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণ বদলে দেবে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24। আলোচনার বুলি ঝেড়ে দ্রুত যুদ্ধ থেকে পিছু হটতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বেশি দিন রণক্ষেত্রে টিকতে পারবে না ইরান, আর দ্রুত বন্ধ হবে সংঘাত। এর মধ্যে ওমানের সঙ্গে সমঝোতায় হরমুজ প্রণালী 60 দিনের জন্য খুলে দিতে সম্মত হয়েছে তেহরান। তবে প্রণালী দিয়ে মার্কিন ইসরায়েলি জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছে তারা। দেশীয় প্রযুক্তি নির্ভর অস্ত্র দিয়ে এই লড়াইয়ে ইরান তাদের খোরামশা মাত দিতে সক্ষম মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র। 5 মাসের সংঘাতে সেই সমীকরণ স্পষ্ট। এর মধ্যেই ফুরিয়ে যাওয়া অস্ত্র মজুদে ব্যস্ত মার্কিন সেনাদের কাবু করতে দেশীয় অস্ত্রই যথেষ্ট বলে দাবি তেহরানের। তবে যুদ্ধের ইতি টানতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রণক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা হারিয়েছে তেহরান। হরমুজ নিয়ে চুক্তি চূড়ান্ত জানিয়ে যুদ্ধ দ্রুত শেষ হবে বলেও দাবি তার। আমার মনে হয় যুদ্ধটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আমার মনে হয় না তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে। এদিকে ট্রাম্পের মন্তব্যের বিপরীত মেরুতে তেহরান ওমানের সঙ্গে সমঝোতায় 60 দিনের জন্য হরমুজ খুলে দিলেও মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের পায়তারা করছে তেহরান। এছাড়া হরমুজে আইন লঙ্ঘনকারীদের পরিবহনকৃত পণ্যের মোট 20% জরিমানা গুনতে হবে বলেও জানায় তারা। হরমুজ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও মধ্যস্থতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। নীরব দাস, নিউজ 24। থাইল্যান্ডের ব্যাংককের একটি স্কুলে বন্দুক হামলায় শিক্ষক সহ প্রাণ গেছে অন্তত 8 জনের, আহত হয়েছেন আরও 22 জন। 14 বছর বয়সী হামলাকারী নিজের দাদা দাদিকেও হত্যা করেছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গুলির শব্দে মুহূর্তেই থমকে যায় সবকিছু। আতঙ্কে বেঞ্চের নিচে ঠাঁই নেয় শিক্ষার্থীরা। এমন পরিস্থিতি থাইল্যান্ডের ব্যাংককের পাশের নন্থাবুরি প্রদেশের ডেপসিরির নন্থাবুরি স্কুলের।
স্থানীয় সময় শুক্রবার স্কুলটিতে ঢুকে পড়ে এক বন্দুকধারী। ক্লাসরুমে ঢুকেই ছুড়ে অন্তত ২৬ রাউন্ড গুলি। এতে মাটিতে লুটিয়ে পড়ে পরপর ৬টি তাজা প্রাণ, যাদের ৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। আমরা ৫ নম্বর বিল্ডিং এ শব্দ শুনতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম ওগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু এটা মর্মান্তিক ঘটনা। হামলার খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে ঘটনাস্থল। চলে সাঁড়াশি অভিযান। এই সময় একটি ক্লাসরুম থেকে বন্দুকধারীর মরদেহ সহ ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করে তারা। নন্থাবুরি প্রাদেশিক পুলিশের প্রধান দেশরাপি কংদি জানান, হামলাকারী নবম শ্রেণীর এক শিক্ষার্থী, যার বয়স মাত্র ১৪ বছর। শুধু তাই নয়, হামলাকারী নিজের দাদা দাদিকে হত্যা করে বাড়ি ছাড়েন বলেও ধারণা তাদের। এই ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। থাইল্যান্ডে এবছর দ্বিতীয়বারের মতো স্কুলে বন্দুক সহিংসতা ঘটেছে। নীরব দাস, নিউজ 24। দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেন, ৫ আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগ, যেখানে সরকারের কোনো ভূমিকা ছিল না। Government had no role to play in what was ৫ আগস্টের আগে ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়ালি অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। the duly constituted যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আবারও কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বার্থ ট্যুরিজম বন্ধ সহ নাগরিকত্বের সুযোগ সীমিত করতে 2টি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে সুপ্রিম কোর্টের আগের রায়ের পর ট্রাম্পের নতুন এই উদ্যোগও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই নাগরিকত্ব। ১.৫ শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই নীতিতেই এবার ফের লাগাম টানতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বার্থ ট্যুরিজম ঠেকানোর যুক্তিতে নতুন করে 2টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে বিশেষ কিছু ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার পাশাপাশি সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দিতে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, নাগরিকত্ব পাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দেওয়ার অপব্যবহার বন্ধ করতেই এ উদ্যোগ। তবে 1868 সালের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া প্রায় সব শিশুই নাগরিকত্বের অধিকারী। এর আগেও অবৈধ বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের উদ্যোগ আটকে দিয়েছিল আদালত। ফলে নতুন আদেশও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অভিবাসন অধিকার কর্মীদের অভিযোগ, আদালতের সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। আইন বিশেষজ্ঞদের মতে, নির্বাহী আদেশ কতটা কার্যকর হবে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত আদালতের হাতেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চিপ ও সোলার প্যানেল তৈরির অপরিহার্য উপাদান পলিসিলিকন আমদানিতে এবার 15% শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই আদেশে পলিসিলিকনের সর্বনিম্ন আমদানি মূল্য বেঁধে দেওয়া হয়েছে। বর্তমানে পলিসিলিকন উৎপাদনে বিশ্বে একচেটিয়া আধিপত্য চীনের। মূলত চীনের এই আধিপত্য খর্ব করে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে নিজেদের প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হওয়ায় সামাজিক মাধ্যম জায়ান্ট মেটাকে $56.70 কোটি জরিমানা করেছেন আদালত। এর আগে একই মামলায় $37.50 কোটি জরিমানা করা হয়েছিল। শিশুদের ওপর মেটার ক্ষতিকর প্রভাবকে বায়ু দূষণের সঙ্গে তুলনা করেছেন বিচারক। পাশাপাশি শিশুদের অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছেন মার্কিন এই আদালত। অ্যালগোরিদমের মাধ্যমে শিশুদের ক্ষতিকর বিষয়বস্তু ও যৌন শোষণের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে মেটাকে জনস্বার্থের জন্য হুমকি বলে রায় দিয়েছেন একটি মার্কিন আদালত।
ক্ষতিগ্রস্তদের মানসিক চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধিতে জরিমানার অর্থ দিয়ে একটি তহবিল গঠন করা হবে। এর মাঝে শুধু চিকিৎসাতেই ব্যয় হবে $42 কোটি। রায়ের আদেশে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টে লাইক ও রাতের নোটিফিকেশন বন্ধ সহ দৈনিক ব্যবহারের সময়সীমা সর্বোচ্চ 3 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করবে মেটা। এছাড়া আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় তাদের বিরুদ্ধে শুরু হচ্ছে আরেকটি মামলার বিচার। নিবির আমিন, নিউজ 24। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী টাইফুন ডলফিন। এর প্রভাবে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত। সর্বোচ্চ 198 কিলোমিটার গতির এই ঝড়ের শঙ্কায় 2.5 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত 500টি ফ্লাইট। উৎপাদন বন্ধ রেখেছে টয়োটার 9টি কারখানা। এদিকে সম্প্রতি 7.1 মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত কিউশু দ্বীপের বাসিন্দারা পড়েছেন নতুন সংকটে। প্রচণ্ড গরমের কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এ ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ।